যাকে অন্ধের মতো ভালোবাসা যায়, তার থেকে যদি কোনো দিন জীবনে আঘাত পাওয়া যায়, তাহলে কিন্তু সেই আঘাতের ক্ষত কখনো কোনো কিছু দিয়ে সারানো যায় না। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। গ্রামের নাম বকুলতলা। সেই গ্রামে বাস করত একটা পরিবার। সেই পরিবারে ছিল স্বামী স্ত্রী দুজনেই। তাদের কোনো সন্ততি ছিল না। তারা যতই বড়লোক হোক, যতই কাজ করুক, কিন্তু তাদের মনে একটাই দুঃখ যে তাদের কোনো সন্তান নেই। গ্রামের মানুষ অনেক সময় তাদের কুসংস্কারের জন্য কোনো শুভ কাজে তাদের মুখ দেখত না। একবার সেই গ্রামে এক বিয়ে লাগলো। গ্রামের মানুষ সেখানে প্রায় প্রত্যেকেরই নিমন্ত্রণ থাকে। বর আসছে, বরকে বরণ করবে, এমন সময় সেই পরিবারের মহিলা সেখানে গিয়ে হাজির। সেও গেছে বর দেখতে, কিন্তু তাকে নানানভাবে তাকে উপহাস করে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। সে বাড়িতে এসে তার স্বামীর কাছে প্রচুর কান্নাকাটি করলো এবং তার দুঃখের কথা জানালো। তার স্বামী তখন তাকে বুকে টেনে নিয়ে আদর করে বলল যে, দেখো, আমাদের সন্তান নেই তো কি আছে, আমাদের তো একটা বড় মন আছে, সে মন দিয়ে না সবাইকে জয় করতে পারবো। কিন্তু তার বউ খুব কষ্ট, খুব মন খারাপ, বলছে, না না, মন দিয়ে সব কিছু জয় করা যায় না। তুমি তো জানো আমাদের গ্রামের মানুষ কেমন। আমাদের আজকে সন্তান নেই বলে আমাদের সবাই দূরে সরিয়ে রাখে, আমাদের নাকি মুখ দেখা পাপ শুভ কাজে। এই শুনে তার স্বামীও কিন্তু মনে মনে খুব দুঃখ পেল এবং তারা ডিসিশন নিল। তার স্ত্রীকে বলল যে, ঠিক আছে, শোনো, এরকম তো হয়, চলো আমরা একদিন শহরে যাই। শহরে গিয়ে কোনো আশ্রম থেকে কোনো বাচ্চাকে, অনাথ শিশুকে আমরা তুলে আনি, তাকে আমরা নিজের সন্তানের মতো মানুষ করব, আদর যত্ন করে বড় করব। তাও তো আমাদের সন্তান নেই, এই কথা তো ঘুচবে। এই কথা শুনে তার স্ত্রী বলল, বেশ, তাই হবে, চলো তাই করি। একদিন তারা দুজনে মিলে গেল শহরে। সেখানে গিয়ে খুঁজে খুঁজে আশ্রমের খোঁজ পেল। সেখানে থাকে সব অনাথ শিশু। সেই অনাথ শিশুদের সাথে তাদের বেশ মেলামেশা শুরু করলো। বেশ কয়েকদিন সেখানে আশ্রমের যে মেন, যে তাকে বলে তারা সেই আশ্রমে থাকার আদেশ পেল এবং সমস্ত কথা খুলে বলল। তখন সে আশ্রমের যে স্বামীজি, তিনি বললেন, বেশ তো, তোমরা যদি কোনো বাচ্চাকে এভাবে উদ্ধার করো, তাদের যদি আশ্রয় দাও, তাহলে সে একটি ভালো ঘর পাবে, আদর যত্ন পাবে, পড়াশোনা করতে পারবে, সব দিক দিয়ে তার ভালো হবে। এর চেয়ে উপকারী কাজ আর কি হতে পারে। এই বলে স্বামীজি তাদেরকে বললেন যে, কিন্তু একটা বাচ্চা নিতে হলে অনেক নিয়মকানুন আছে। ঠিক আছে, আপনি কালকে 10টার সময় আসুন, আপনাকে কাগজে কলমে কতগুলো সই করতে হবে, তারপরে এই বাচ্চা আপনার হাতে তুলে দেব। তারা পছন্দ করেছিল সুন্দর একটি ছেলে, ফুটফুটে একটি সুন্দর ছেলে। ছেলেটির বাবা মা কেউ নেই, ছোটোবেলায় তার বাবা মা মারা গেছে। তাকে সেই আশ্রমের লোকেরা তুলে এনে সেই আশ্রমেই তাকে ছোট্ট বয়স থেকে মানুষ করছে। এখন সেই বাচ্চাটির বয়স হচ্ছে মাত্র 4 বছর। সেই ছেলেটিকে দেখে তাদের ভীষণ পছন্দ। তারা বলল যে, এই বাচ্চাটিকে আমরা নিয়ে যাব। স্বামীজি বললেন, ঠিক আছে, তাই হবে। এই বলে সকাল 10টায় তারা আশ্রমে গিয়ে তাদের সমস্ত নিয়ম কানুন মেনে কাগজে কলমে সই করে সেই বাচ্চাটাকে তারা নিজেদের বাড়িতে নিয়ে গেল। নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাকে প্রচুর মায়া, মমতা, আদর যত্ন দিয়ে তাকে বড় করলো। গ্রামের মানুষেরা দলে দলে ভিড় করতে লাগলো যে, এই বাচ্চাটাকে কোথার থেকে এনেছো। সেই স্বামী স্ত্রী সবাইকে বুঝিয়ে বলে, দেখো, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এটা তো ভগবানের হাত। তোমরা যে আমাকে দেখে এরকম করো, এটা তো তোমাদের দোষ। কারণ
ভগবান যদি চাইতেন ঠিক আমাদের এক কোলে একটি সন্তান দিতেন। আজকে ভগবান চায়নি বলে সেই জন্য আমাদের কোলে কোনো সন্তান আসেনি। তা আমরা যদি কোনো অনাথ শিশুকে মানুষ করি, সেটা কি কিছু দোষের হবে? এই শুনে গ্রামের যে মোড়ল সে বলল, না না, আপনারা খুব ভালো কাজ করেছেন। একটি অনাথ শিশুকে আপনারা নিজের সন্তানের মতো বড় করছেন, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। সেই গ্রামের মোড়লের কথা সবাই মানল এবং তারপর থেকে প্রত্যেকে তাদেরকে খুব পছন্দ করতে শুরু করলো এবং তাদের সাথে মেলামেশাও করতে শুরু করলো। গ্রামের যে কোনো অনুষ্ঠানে ছোট্ট ছেলেটির হাত ধরে তারা দুজনা যায়। এখন তাকে কোনো শুভ কাজে কিন্তু তাকে আর সেখান থেকে সরিয়ে দেওয়া হয় না। যাই হোক, এইভাবে চলছে। আস্তে 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 ছেলেটি কিন্তু বেশ বড় হয়ে গেল। বড় হওয়ার পরে তাকে ভালো মতো পড়া লেখা করে ভালো চাকরি পেল, কারণ সে তো জানে সেটাই ওর নিজের বাবা মা, আর তারাও জানে এই আমাদের নিজের সন্তান। একদিন ভালো চাকরি পেল, চাকরি পেয়ে সেই ছেলে চলে গেল শহরে। শহরে যাওয়ার পরে সেখানে চাকরি বাকরি করে, আর প্রতিদিন তার বাবা মাকে ফোন করে তাদের শরীর কেমন আছে, তারা ঠিকমতো খাচ্ছে কি না, এসব কথা জিজ্ঞেস করে। তারাও খুব খুশি যে ছেলে আমাদের খোঁজ খবর রাখে। এবার তো ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, ছেলেকে তো বিয়ে দিতে হবে। ঠিক বয়স মতো তার বিয়ের সম্বন্ধ খোঁজা হলো। পেয়ে গেল একটি শহরের সুন্দরী এক মেয়ে, সেও চাকরি করে। তার সাথেই তাদের ছেলের বিয়ে দেওয়া হলো। বিয়ের পরেও কিন্তু তারা বেশ ভালোই তাদের কাটছিল। বিয়ের পরে বেশ মাস 6 বউ তাদের গ্রামের বাড়িতেই ছিল এবং গ্রামটাও কিন্তু বউটা বেশ ভালোবেসেছিল। কিন্তু 6 মাস পরে বউটা বলল তার শাশুড়িকে, মা, আমাকে তো শহরে যেতে হবে, আমি তো সেই চাকরিটা ছেড়ে এসেছি, আমাকে তো নতুন চাকরির জন্য আবার প্রিপারেশান নিতে হবে, আমাকে তো কাজ করতে হবে, বলো। আর আজকালকার দিনে জানো তো মা, দুজনা মিলে কাজ না করলে সংসার ভালো মতো চলে না, কারণ জিনিসপত্রের যা দাম আর যা বাড়ি ভাড়া। তোমার ছেলে কিন্তু প্রচুর বাড়ি ভাড়া দিয়ে ওই বাড়িতে থাকে। একটা ফ্ল্যাট ভাড়া করেছিল সেই ছেলে, সেই বাড়ি ভাড়া কিন্তু বেশ ভালোই। তখন তার শ্বশুর শাশুড়ি বলল, বেশ তো মা, তুমি যাও, তুমি ছেলের পাশে গিয়ে দাঁড়াও, কারণ ওরও অসুবিধা হচ্ছে। তুমি তো থাকলে আমাদের কাছে 6 মাস মতো, এবার তুমি ছেলের কাছে যাও আর দেখো যদি কোনো ভালো কাজ পাও, অবশ্যই তুমি কাজে জয়েন করো। আমরা মাঝে মাঝে যাব, তোমরাও ছুটি খাটা পেলে আমাদের এখানে এসো, আমাদের গ্রামকে দেখে যেও। বৌমা বলল, ঠিক আছে মা, তাই হবে। তো একদিন ছেলে এলো তার বউকে নিতে, এসে তার বউকে নিয়ে ছেলে চলে গেল। যার পরে বেশ কয়েক মাস হলো, বউ কাজে ব্যস্ত, ছেলেও কাজে ব্যস্ত। ইতিমধ্যে তাদের একটি পুত্র সন্তান হলো। সেই সন্তানকে মানুষ করার জন্যে তাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়ে গেল। তারা তখন খবর দিল ছেলে তার বাবা মাকে, যে বাবা মা, তোমরা এসে এখানে থাকো, তাহলে আমার ছেলেটাকে একটু দেখতে পারবে, কারণ আমরা দুজনাই তো কাজে চলে যাই, আর আয়া মাসির কাছে আমার দিতে ভরসা পাই না। তখন বলল, ঠিকই তো, আমাদের একটা মাত্র নাতি, তাকে তো আমাদের দেখতেই হবে। এই চিন্তা করে তার বাবা মা কিন্তু সেখানে চলে গেল। যাওয়ার পরে সেই নাতিকে তারা খুব আদর যত্নে ভালো মতো তাদের দেখভাল করতে লাগলো, কারণ তার ছেলেও জানতো যে বাবা মায়ের মতো যত্ন হয়তো আমরাও করতে পারবো না। এই করে তাদের বেশ ভালোই দিন কাটত। আর এদিকে বউয়ের চাকরি এতই কাজের চাপ বেড়ে গেল যে বেশ রাত করে সে বাড়ি আসতে শুরু করলো, এসে একদম সময় পায় না। আর এদিকে শাশুড়ি মায়ের হয়ে গেল প্রচণ্ড খাটনি, এদিকে নাতিকে দেখা, এদিকে সংসারের কাজ করা, এদিকে রান্নাবান্না করা, সমস্ত কিছু করার পরে শ্বশুরের তো বয়স হয়েছে, শাশুড়ি আর পারে না, একটু ঝিমুতে থাকে। তো একদিন কি হলো, তার বউ অফিস থেকে এসছে, আসার পরে তার বউ আর পাচ্ছে না। সে ভাবছে যদি মা একটু চা করে দিত তাহলে হয়তো ভীষণ উপকার হতো। কিন্তু সেদিনও তার মার শরীর ভীষণ খারাপ, সেও বিছানা ছেড়ে আর উঠতে চাচ্ছে না, ইচ্ছা করছে না যে বউকে এক কাপ চা করে দিই। তো তখন সেই বউ তার মায়ের এই শুয়ে থাকা দেখে একটু রেগে গেল। সে তার বরকে বলল যে, দেখো, আমি একটু অফিস থেকে আসার পরেই যদি কেউ এক কাপ চা করে দেয় তাহলে আমার কতই ভালো হয়,
সারাদিন বাইরে পরিশ্রম করি কি না একটু টাকার জন্যে, আর বাড়িতে এসেও যদি দেখি সবাই শুয়ে বসে আছে, তাহলে কেমন লাগে বলো তো? আমার তো প্রচণ্ড মাথা গরম হচ্ছে। আমার এত মাথা ব্যথা করছে যে একটু চা করার মতো কাউকে পাচ্ছি না। এই কথা শাশুড়ির কানে গেল। শাশুড়ি তখন খুব কষ্টে বিছানা ছেড়ে উঠে চা বানাতে রান্নাঘরে গেল। চা বানিয়ে বৌমার হাতে দিল। বৌমা বলল যে, তুমি আবার চা বানাতে গেলে কেন? দেখলাম তুমি শুয়ে আছো এইমাত্র, আবার তুমি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলে, তুমি চা বানাতে গেলে? আমি খাবো না চা। তখন এই কথা শুনে শাশুড়ি একটু মনে দুঃখ পেল। শাশুড়ি বলল, না মা, আমার শরীরটা না আজকে ভীষণ খারাপ করছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। একেতে নাতির পিছনে প্রচণ্ড খাটনি হয়, তার মধ্যে সংসারের কাজ, এইসব কারণে আমার শরীরটা একটু ঝিমুনি লেগেছে, এই একটু শুয়েছিলাম আর কি। তখন বৌমা এই কথা শুনে বলল, ঠিক আছে, কালকের থেকে তোমার আর আমার ছেলেকে দেখতে হবে না, আমি একজন আয়ামাসি রাখবো, সে দেখবে, তোমরা বরং তোমাদের দেশের বাড়িতে চলে যাও। এই কথা শুনে তার শাশুড়ি কিন্তু ভীষণ মনে কষ্ট পেল। সে তখন তার ছেলেকে একদিন বলল যে, দেখ, বৌমা আমাদের কথা বলল, সত্যি কি আমরা চলে যাব? আর আমরা চলে গেলেও তো আমার নাতির ভীষণ কষ্ট হবে রে। তখন বৌমার কথা মতো তার ছেলে বলল, না মা, তোমরা বরং চলে যাও তোমাদের গ্রামে, প্রয়োজন হলে আবার তোমাকে ডাকবো। কারণ ও এত রাত করে আসে, আসার পরে ও যদি সত্যি তো একটু যদি চা না পায় কারুর হাতে করা, তাহলে কেমন লাগে বলো তো? সারাদিন পরিশ্রম করে আসে। আর বলতে গেলে আমার ছেলে একটু বড়ও হয়েছে, এখন আর ওকে দেখভালের জন্য তোমাদের দরকার নেই, তোমরা বরং এখন আসতে পারো। এই কথা শুনে তার শ্বশুর শাশুড়ি মনে ভীষণ আঘাত পেল। আঘাত পেয়ে যেন মনে হচ্ছে যে বুকের মধ্যে পাথর একদম খান খান হয়ে যাচ্ছে। তারা ঠিক করলো যে পরের দিনই তারা চলে যাবে। ছেলে রীতিমতো 2 দিন পরে তাদের দেশে ফেরার টিকিট কেটে বলল, বাবা মা, তোমরা চলে যাও, আর তোমাদের থাকতে হবে না, যদি প্রয়োজন পড়ে আবার আমরা তোমাকে ডাকবো। এই শুনে তার শ্বশুর শাশুড়ি আবার সেই জামাপত্র বাক্সপাট্রা নিয়ে নিজের গ্রামে রওনা দিল। গ্রামে যাওয়ার পরে বেশ কতদিন কেটে গেল। ছেলে একটাও ফোন করে না, বৌমাও একটা ফোন করে না। তার শ্বশুর শাশুড়ির কিন্তু, বৌমার শ্বশুর শাশুড়ির কিন্তু বুক ফেটে যায় ফোনে একটা আওয়াজ পাওয়ার জন্য নাতির, যে ঠাম্মা তোমরা কেমন আছো, ঠাম্মা তোমরা আসবে না আমার কাছে? এই কথা তারা কতদিন শোনে না। আর বউ বলে যে, না, বাবা মার আর আসার দরকার নেই, প্রচুর ঝামেলা গো, এসে দেখি শুয়ে আছে, তখন কেমন লাগে বলো তো? আর রাত করে ঢুকলে আমি বুঝতে পারি, মা যে একটু রাগ করে তার মুখ দেখেই আমি বুঝি। এরকম নানান ধরনের কথা ছেলের কানে লাগায়। ছেলেও কিন্তু এই কথা আস্তে 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 শুনতে শুনতে তারও মনে একটা ভুল ধারণা হয়। সে তখন ভাবে যে সত্যি তো, আমার বউটা সারাদিন খাটাখাটনি করে এসে যদি এরকম মা কুরুটের মতো তাকায়, যদি এরকম করে, তাহলে কার না ভালো লাগে? অথচ সব কিছুও কিন্তু মিথ্যে। আসলে তার বউয়ের ইচ্ছা ছিল যে ছেলে এখন বড় হয়ে গেছে, আর তাদের প্রয়োজন নেই। ছলে বলে কৌশলে কিভাবে তাদের এই বাড়ি থেকে তাড়ানো যায়, খুব ভালো মতো ভালো বুদ্ধি করে কিন্তু তাদেরকে বাড়ি থেকে এক প্রকার তাড়িয়ে দেয়া হলো। এদিকে ছেলেও আসে না, একটা ফোনও করে না। আর যদিও বা তারা ফোন করে তার বাবা মা, ছেলে তখন বলে যে, না, আমার এখন সময় নেই মা, তোমার নাতি ভালো আছে, আর তোমার বৌমাও বেশ ভালো আছে, আমার এখন এত কাজের চাপ, তুমি না বারে বারে ফোন করো না, আমার খুব ডিস্টার্ব হয়। এই শুনে তার মা আস্তে করে ফোনটা রেখে দেয়। আর তারা দুজনা খাটে বসে এক মনে চিন্তা করে, কবে আমার নাতিকে দেখব, কবে ফোনে আমার নাতির গলার আওয়াজ পাবো, আর কবে আমার ছেলে বাড়ি ফিরে আসবে। যাকে আমি এত কোলে ধরে মানুষ করলাম, বড় করলাম, সেই ছেলে আজকে আমার সাথে এরকম করছে। এই সব চিন্তাভাবনা করে তারা কিন্তু ভীষণ মন থেকে তাদের মন একদম ভেঙে খান খান হয়ে গেছে। তারা ভাবতেই পারছে না যে ছেলে আমার এরকম পাল্টে গেল, আর কেন বা এরকম হলো, বেশ তো ছিল ভালো। এসব কথা চিন্তা করতে করতে তারা এমন আঘাত পেল, তারা কিন্তু আর সহ্য করতে পারলো না। আস্তে আস্তে তারা মৃত্যুর মুখে এগিয়ে যেতে লাগলো এই সামান্য আঘাতের থেকে। তাহলে বন্ধুরা, এটা একদম সত্যি কথা, অন্ধের মতো যাকে ভালোবাসা যায়, তার থেকে যদি আঘাত পাওয়া যায় কোনো সময়, সেই আঘাতের ক্ষত কিন্তু একদম সহ্য করা যায় না।
সেই আঘাতের থেকে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে অন্ধের মতো যদি কাউকে ভালোবাসি, যদি কেউ আমাকে ভালোবাসে, আমি কিন্তু কখনো তার সাথে কোনো রকম বেইমানি করব না। হাজার কাজের মধ্যেও একটা ফোন করে তাদের খোঁজ নেব। সে আমার বাবা মাই হোক, সে আমার আত্মস্বজনে হোক, বা যে কেউ হোক, তার কিন্তু একটা খোঁজ নিতে আমরা ভুলবো না। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে। বাড়ির কেউ যদি এরকম হয়, তাদের মনে যেন অন্তত একজনের মনে যেন আমি এটা সাড়া জাগাতে পারি যে হাজার কাজের মধ্যেও নিজের বাড়ির লোকদের অন্তত একটা ফোন করে খবরটা নিতে হয়। তাহলে আজকে আমি আসি, টাটা।